শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আসরে ফেলে ইফতি বরযাত্রী নিয়ে চলে এসেছিল সেই মৃন্ময়ী এখন ইফতির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। এত বছর পর প্যারেন্টস মিটিং এ আবার মৃন্ময়ীর সেই শ্যামবর্ণের সুচালু চেহারা আর 68 গড়নের দেহখানা দেখে ইফতি রীতিমতো হক চুকিয়ে যায়। পকেট থেকে তাড়াতাড়ি মাস্ক বের করে মুখটা ঢেকে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই একবার চোখাচোখি হয়ে যায় মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ীর দৃষ্টি সহজ, যেন সে জানতো আগে থেকে যে ইফতির সাথে আজকে তার দেখা হতে চলেছে। তবে এই চোখাচোখি মুহূর্তটা সে সাদরে গ্রহণ করেনি, বেশ ঘৃণার সাথেই তৎক্ষণাৎ সে দৃষ্টি সরিয়ে ফেলে। মৃন্ময়ীর এমন পরিবর্তনে ইফতি অবাক না হয়ে পারে না। বাচ্চামো স্বভাবে সে ছন্নছাড়া মেয়েটা কয়েকদিনের ব্যবধানে ঠিক কতটা নিজেকে পরিবর্তন করেছে সেটা নিজ চোখে না দেখলে হয়তো ইফতি বিশ্বাসই করতো না। আসলে মানুষ সহজে নিজেকে পরিবর্তন করে না, আর পরিবর্তন করলে তাকে সহজে চেনাও যায় না। এত মানুষের ভিড়ে ইফতির চোখ বারবারই মৃন্ময়ীর দিকে নিবদ্ধ, যেন তৃষ্ণার্ত চোখ দুটো অনেকদিন পর তার মন মতো পানির সন্ধান পেয়েছে। তবে মৃন্ময়ী তার দিকে তাকায় না, সে নিজের কাজে ভীষণই ব্যস্ত। ইফতির পাশে তার মেয়ে আয়রা বসা, সে চেয়ারের উপর বসে তার ছোট ছোট পা দুটো ঝুলিয়ে রেখে বারবার হাতঘড়ি নিয়ে খেলা করছে। একটু পর আয়রা রোল কল হলে সে ইফতির হাত টেনে বলে, পাপা পাপা আসো, ম্যাম আমাদের ডাকছে। আয়রার ডাক ইফতির কান পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ, কারণ সে এখন স্মৃতিচারণে ব্যস্ত। মৃন্ময়ীর সাথে তার রক্তের সম্পর্ক নেই বটে, তবে ইফতির মায়ের সাথে মৃন্ময়ীর মায়ের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদে ছোট থেকে একসাথে তারা বড় হয়েছে। মৃন্ময়ী যে ইফতিকে বেশ আগে থেকেই পছন্দ করত সেটা সে জানতো, কিন্তু কখনোই মৃন্ময়ী তার পছন্দের পাত্রী ছিল না। তার একটাই কারণ, সেটা হলো মৃন্ময়ীর শ্যামলা বরণ। ইফতি তাকে যতই তুচ্ছতাচ্ছিল্য করত, মৃন্ময়ী যেন সেগুলো গায়ে মাখতো না, ততই ইফতির পেছন পেছন ঘুরতো। বলা বাহুল্য, তার প্রতি মৃন্ময়ীর এত মায়া দেখে কলেজ জীবনে ইফতিও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যায়। তখন একদিনের আবেগের বসে সে মৃন্ময়ীর কুলে মাথা রেখে বলে ফেলেছিল, তুই আমাকে এত ভালোবাসিস কেন মৃন্ময়ী? ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই ভালোবাসি। তোমাকে দেখে ভালোবাসা পায়, তাই ভালোবাসি ইফতি ভাইয়া। মৃন্ময়ীর এমন উত্তর শুনে ইফতি হেসে ওঠে, কৌতুক চোখে তার দিকে তাকিয়ে নিজ হাতে মৃন্ময়ীর এলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, আজ আমি কথা দিলাম তোকেই বউ বানাবো, আমার বিয়ে করলে তোকেই করব, অন্য কাউকে না। ইফতি বিয়ের প্রতিশ্রুতি দিলেও যখন বিয়ের কথা উঠলো তখন সে বেমালুম অস্বীকার করতে একটুও দ্বিধা করলো না। তবু মায়ের জোরাজুরিতে বিয়ের আসর পর্যন্ত এলেও কবুল বলে এক শ্যামলা মেয়েকে বিয়ে করতে সে সাহস পেল না। এর পেছনে অনেক কারণ ছিল, তবে সবচেয়ে বড় কারণ ততদিনে ইফতি শহরের এক বড়লোকের সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। ইফতি দেখতে বেশ সুদর্শন, ফর্সা মুখ, আয়তাকার চোখ, লম্বা চওড়া শরীরে কোনো কমতি নেই। তার নিজের পাশে অমন এক খ্যাত মেয়েকে সে মেনে নিতে পারেনি, তাই বিয়ে ছেড়ে চলে আসে সে। এত কিছু চিন্তার মাঝে আবারও আয়রার রাগী কণ্ঠে ডাকে ইফতির ঘুর ভাঙে। হালকা হেসে সে বলে, কি মা ডাকছো কেন? বাবার কথায় আয়রা নাকের পাটা ফুলিয়ে বলে, ম্যাম কখন থেকে ডাকছে আমাদের, তুমি শুনছো না? মেয়ের কথা শুনে ইফতির জিহ্বায় কামড় বসায়, তারপর নিজে উঠে আস্তে করে আয়রাকে নিচে নামিয়ে মেয়ের ব্যাগটা কাঁধে নিয়ে তারা দুজনেই মৃন্ময়ীর কাছে যায়। মৃন্ময়ী তখন চেয়ারে বসে নোটবুকে কি সব লিখছে। এতদিন পর নিজের প্রাক্তনের সাথে কথা বলবে দেখে ইফতি অস্বস্তি লাগতে থাকে, তবু মেয়ের হাতটা শক্ত করে চেপে ইফতি মৃন্ময়ীর সামনে দাঁড়িয়ে গলাটা একটু ঝাড়ে। সাথে সাথে মৃন্ময়ীর হাতটা থেমে যায়, বোঝা যায় সেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে মৃন্ময়ী বেশ প্রশস্ত হাসি দিয়ে তাদের দিকে তাকায়, তারপর স্বাভাবিকভাবেই বলে, আসসালামু আলাইকুম, প্লিজ আপনারা বসুন। আয়রা মামুনি কেমন আছো? ইফতি সালামের জবাব দিয়ে চুপ করে চেয়ারে টেনে বসে পড়লো। আমি ভালো আছি, তুমি কেমন আছো ম্যাম? ভালো ছিলাম, তবে আয়রা মামুনিকে দেখে আরো ভালো লাগছে। মৃন্ময়ীর কথা শুনে আয়রা হেসে ওঠে। তাদের মিষ্টি কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে থাকে ইফতি। হঠাৎ মৃন্ময়ীর দিকে চেয়ে শান্ত গলায় সে বলে ওঠে, আমাদের অনেকদিন পর দেখা হলো, কেমন আছো মৃন্ময়ী?